এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। হামাসকে শেষ সতর্কবার্তা দিয়ে যা বললেন ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্টে ধস্তাধস্তি, নেতানিয়াহুকে তিরস্কার। আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ধমকে কাজ হবে না, চীন যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত, ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ কানাডার। মিয়ানমারের সঙ্গে পরমাণুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি রাশিয়ার। পাকিস্তানের সামরিক স্থাপনায় আত্মঘাতী বোমায় 6 শিশুসহ 12 জন নিহত। হামাসকে শেষ সতর্কবার্তা দিয়ে যা বললেন ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংগঠনটিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় আটক বন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে, অন্যথায় পরিণতি হবে ভয়ঙ্কর। বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, কাজ শেষ করতে আমি ইসরায়েলকে যা দরকার সবকিছু পাঠাচ্ছি। হামাসের কোনো সদস্য নিরাপদ থাকবে না যদি তোমরা আমার কথা না শোনো। এর আগে হোয়াইট হাউস স্বীকার করেছে যে তারা সরাসরি হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে, যদিও এতদিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত থেকেছে। ট্রাম্প আরও বলেন, বন্দীদের এখনই মুক্তি দাও, দেরি করো না, নইলে তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তিনি গাজার সাধারণ মানুষের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি তোমরা বন্দীদের আটকে রাখো তাহলে তোমরা ধ্বংস হবে। ইসরায়েলে পার্লামেন্টে ধস্তাধস্তি, নেতানিয়াহুকে তিরস্কার। 2023 সালের 7 অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে ইসরায়েলের পার্লামেন্টের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এই ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সহ কয়েকজন এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধস্তাধস্তির এই ভিডিও শেয়ার করেছেন। কাতার ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল জাজিরা জানিয়েছে, অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিওর কয়েকজন সদস্যের নেসেটে প্রবেশ করার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে, পরে তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হয়। আল-আকসা তুফান অভিযানে হামাসের যোদ্ধাদের হামলায় যারা নিহত, আহত এবং অপহৃত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের এক কাতারে নিয়ে এসেছে অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিও। এই এনজিওতে নথিভুক্ত পরিবারের সংখ্যা 1500টি। সোমবার নেসেট অধিবেশনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা ছিল। তার বক্তব্যের আগে অধিবেশনে উপস্থিত থাকার অনুমতি চেয়ে স্পিকার আমির ওহানা বরাবর চিঠি দিয়েছিল অক্টোবর কাউন্সিল। সে অনুযায়ী নির্দিষ্ট সময় অক্টোবর কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য নেসেট ভবনে হাজির হয়ে অধিবেশনে প্রবেশ করতে চান। এ সময় রক্ষীরা তাদের বাধা দিলে তাদের বাদানুবাদ শুরু হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের। অল্প সময়ের ব্যবধানে সেই বাদানুবাদ পরিণত হয় ধস্তাধস্তিতে। আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতারা যে প্রস্তাব দিয়েছেন তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবে অটল রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে বলেন, বর্তমান প্রস্তাবে গাজার বাস্তবতাকে আমলে নেওয়া হয়নি। বর্তমানে গাজা বসবাসের অনুপযোগী, ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত জঞ্জাল থাকায় সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। ব্রায়ান হিউজের বিবৃতিতে বলা হয়, হামাস মুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন। ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরো আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। মিশরের দেওয়া প্রস্তাবে গাজার শাসনভার অন্তর্বর্তী সরকারের হাতে হস্তান্তর করতে হামাসের প্রতি আহ্বান জানানো হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত শাসনভার এই অন্তর্বর্তী সরকারের হাতে থাকবে। প্রস্তাবে আরো বলা হয়, পুনর্গঠনের জন্য গাজায় প্রায় 20 লাখ বাসিন্দাকে নিজেদের বসতভিটা ছাড়ার অধিকার নেই। ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্ডান ও মিশরে সরিয়ে দিতে বলা হয়েছিল। ইসরায়েল সমর্থিত যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবে আরো বলা হয়েছিল, গাজাকে পুনর্গঠিত করে মধ্যপ্রাচ্যের নয়ানাভিরাম পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। উপত্যকাটির নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে। গতকাল কায়রোর বৈঠকে পিওর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পরিবেশ অনুকূলে আসার পর পশ্চিম তীর, গাজা এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে সাধারণ নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। পূর্ব জেরুজালেমে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় 2 দশক আগে। ধমকে কাজ হবে না, চীন যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। মাদক সমস্যার অজুহাতে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ঘোষণার বিরোধিতা করে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয়ে ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতি শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের নিযুক্ত চীনা দূতাবাস। এতে বলা হয়েছে, যদি আমেরিকা যুদ্ধ চায়, সেটা শুল্ক হোক বা বাণিজ্য যুদ্ধ কিংবা অন্য যে কোনো ধরনের যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। শক্তিশালী কৃত্রিম আফিম সদৃশ্য ব্যথানাশক ঔষধ ফ্যান্টানাইলকে
যুক্তরাষ্ট্রে মাদক সংকটের অন্যতম কারণ হিসেবে দেখা হয়। চীন বলছে এই সংকটের মূল কারণ তাদের নিজেদের দেশেই নিহিত এবং তাদের উচিত নিজেদের সমস্যার সমাধান করা। মানবিক কারণে ফ্যান্টানাইল সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে বলেও জানায় চীন। বেইজিং এর ভাষ্যে আমেরিকান জনগণের প্রতি মানবিকতা এবং সদিচ্ছার চেতনায় আমরা এই সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছি। দূতাবাসের শেয়ার করা ফেসবুক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি সত্যি ফ্যান্টানাইল সমস্যা সমাধান করতে চায় তাহলে সঠিক কাজ হলো চীনের সাথে পরামর্শ করে একে অপরের সাথে সমান আচরণ করা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ কানাডার। মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে এবার বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ করল কানাডা। দেশটির পণ্যের উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন পণ্যের উপর পাল্টা 25% শুল্ক আরোপ করা হবে। এই পারস্পরিক শুল্ক বিতর্কের মাঝেই আমেরিকার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ জানালো কানাডা। বিশ্ব বাণিজ্য সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার কানাডার পক্ষ থেকে তারা একটি অভিযোগ পেয়েছেন। মার্কিন শুল্ক নীতি নিয়ে এই বিতর্কের প্রেক্ষিতে বুধবার ফের এক দফা আলোচনার সম্ভাবনা রয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পারস্পরিক শুল্ক নিয়ে সংঘাতের আবহে আলোচনায় বসতে পারেন ট্রাম্প এবং ট্রুডো। যদিও হোয়াইট হাউস থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি। মিয়ানমারের সঙ্গে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি রাশিয়ার। বিদ্রোহ জোটের অগ্রগতি ঠেকাতে সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে 6টি আধুনিক যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া। এবার দেশটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং রাশিয়া সফরে গিয়ে মঙ্গলবার রাতে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন। পুতিনের জন্য উপহার হিসেবে 6টি হাতি নিয়ে গিয়েছিলেন তিনি। জান্তা সরকারের এই উদ্যোগকে হাতে কূটনীতি বলে চিহ্নিত করেছে পশ্চিমা বিশ্ব। এই বৈঠকে মিয়ানমারে ছোট মাপের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দুই পক্ষের প্রাথমিক চুক্তি হয়েছে। বৈঠকের পর পুতিন বলেন, এবছর আমরা আমাদের দ্বিপাক্ষিক মৈত্রীর ঘোষণাপত্র স্বাক্ষরের 25তম বার্ষিকী উদযাপন করছি। দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। পাকিস্তানের সামরিক স্থাপনায় আত্মঘাতী বোমায় 6 শিশু সহ 12 জন নিহত। দুজন আত্মঘাতী হামলাকারী গতকাল মঙ্গলবার বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি নিয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় হামলা চালিয়েছেন। হামলায় অন্তত 12 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত নাগরিকদের মধ্যে অন্তত 6 শিশুও রয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরো 6 জঙ্গি নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের ধাক্কায় কাছের একটি মসজিদের ছাদে ধসে পড়ে। মুসলিমদের পবিত্র মাস রমজান চলছে। বিস্ফোরণের কিছুক্ষণ আগে স্থানীয় লোকজন দিনভর রোজা শেষে সবে ইফতার শুরু করেছিলেন। ধসে পড়া মসজিদটি একটি ভিড়ে ঠাসা বাজারের ভেতরে ছিল। বিস্ফোরণের পর জঙ্গিরা সামরিক অবকাঠামোয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের রুখে দেয় বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, গোলাগুলিতে 6 জঙ্গি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। গত কয়েক বছরে পাকিস্তানের আফগানিস্তান সীমান্ত